1904 সালে হাফোর্ড ম্যাকিন্ডার তার হার্টল্যান্ড থিওরিতে বলেন যে হার্টল্যান্ডকে নিয়ন্ত্রণ করে সে বিশ্বদ্বীপকে নিয়ন্ত্রণ করে, আর যে বিশ্বদ্বীপকে নিয়ন্ত্রণ করে সে গোটা বিশ্বকে শাসন করে। এখানে সেই সময় হার্টল্যান্ড বলতে মূলত ইউরেশিয়াকে বোঝানো হয়েছে। এরপর 1942 সালে স্পাইকম্যানের রিমল্যান্ড থিওরিতে বলা হয় হার্টল্যান্ড নয়, বরং যে রিমল্যান্ডকে নিয়ন্ত্রণ করে সে ইউরেশিয়াকে শাসন করে, আর যে ইউরেশিয়াকে শাসন করে সে পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। আর বর্তমানে জিওপলিটিক্যাল কারণে পৃথিবী ভবিষ্যৎ সম্ভাব্য হার্টল্যান্ড ধরা হচ্ছে ইন্দো প্যাসিফিক রিজিয়নকে। আর মূলত এই রিজিয়ন সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নিজেদের ডোমিনেন্স ক্রিয়েটের জন্য বঙ্গোপসাগর নিয়ে চলছে বিশ্বের 3 মহাশক্তি চায়না, ইন্ডিয়া আর আমেরিকার এক তুমুল কম্পিটিশন। বাণিজ্য, অর্থনীতি এবং জিওপলিটিক্স এই 3 দিক থেকেই আগামী দিনগুলোতে বে অফ বেঙ্গল হতে যাচ্ছে বে অফ সুপার পাওয়ার। বঙ্গোপসাগর হতে যাচ্ছে সেন্টার অফ জিওপলিটিক্স। কেন হঠাৎ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল বঙ্গোপসাগর? কি কি ডিপ্লোমেসি চলছে এই বঙ্গোপসাগর নিয়ে? আর বাংলাদেশের জন্য কি কি সুযোগ হাতছানি দিচ্ছে সামনের দিনগুলোতে? ভাইব অফ বেঙ্গলের আজকের পর্বে আমরা খুব সহজভাবে এবং সংক্ষেপে এই সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনি যদি ইতিহাস, ভূ রাজনীতি এবং এর সাথে বাংলাদেশকে এক নতুন পার্সপেক্টিভে দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। বঙ্গোপসাগর ভারতের নিচে বিস্তৃত একটি শান্ত সমুদ্র মনে হলেও এটি এখন আন্তর্জাতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। মোটা থেকে বলতে গেলে 3টি দেশ, 3টি পলিসি আর একটি প্রণালী ঘিরেই বাড়ছে উত্তেজনা, আগ্রহ ও কৌশলের লড়াই। চায়নার স্ট্রিংস অফ পিয়ারলস, ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি আর আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এই 3 ভূ রাজনৈতিক স্ট্র্যাটেজির কৌশলগত জংশনে পরিণত হয়েছে বঙ্গোপসাগর। কিন্তু কিভাবে? আসুন একটু সহজভাবে বুঝি বিষয়টা। বিষয়টিতে ঢোকার আগে এই 3টি পলিসি আসলে কি এক লাইনে একটু বুঝে নিই। বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে একাধিক বন্দর ও সামরিক সুবিধা গড়ে তুলে চীনের জ্বালানি রুট নিরাপদ করার এবং সামরিক উপস্থিতি বাড়ানোর কৌশল হচ্ছে স্ট্রিংস অফ পিয়ারলস। এইদিকে অ্যাক্ট ইস্ট পলিসি হচ্ছে ভারতের দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক সম্পর্ক আরও জোরদার করে এই অঞ্চলে চীনের প্রভাব প্রতিহত করার একটি কৌশল। আবার যুক্তরাষ্ট্র একটি মুক্ত, উন্মুক্ত ও নিরাপদ ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সামরিক ও কূটনৈতিক জোট গঠন করে চীনের আধিপত্য প্রতিহত করার জন্য যে কৌশল ব্যবহার করছে তাই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এই হচ্ছে 3টি সুপার পাওয়ারের সুপার কৌশল। এই স্ট্র্যাটেজিগুলো নিয়ে বিস্তারিত ভিডিও চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমরা এই স্ট্র্যাটেজিগুলোর আন্ডারে যত করিডোর, নৌঘাটি, বিমান ঘাঁটি এবং যেসব ডিপ্লোমেসি চলছে তা নিয়ে বিস্তারিত ভিডিও বানানোর চেষ্টা করব। কিন্তু এখন আমাদের লক্ষ্য বঙ্গোপসাগর, তাই চলুন যাওয়া যাক ভিডিওর মূল গল্পে। বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যস্ততম প্রণালী হলো মালাক্কা প্রণালী, যেখান দিয়ে বিশ্বের প্রায় 33% বাণিজ্য পণ্য পরিবাহিত হয়। একসময় এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রণালী থাকলেও 1869 সালে সুয়েজ খাল উদ্ভাবনের পর ইউরোপ ও দূরপ্রাচ্যের মধ্যে বাণিজ্যের এক নতুন দিগন্ত খুলে এই মালাক্কা প্রণালী। দক্ষিণ চীন সাগরের সাথে ইউরোপিয়ান ও আফ্রিকার দেশগুলোর বাণিজ্যপূর্ণ পাস হওয়ার একমাত্র রুট এই মালাক্কা, আর এই মালাক্কার সাথে সংযোগ স্থাপনের একমাত্র ওয়ে বঙ্গোপসাগর। কিন্তু চায়নার জন্য এই মালাক্কাতে অপেক্ষা করছে একটি বড় বাধা। সিঙ্গাপুরের পায়ালেবার বিমান ঘাঁটি আর চাঙ্গি নৌঘাঁটি, যেখানে ইউএসের অ্যাক্সেস আছে। অন্য ভাষায় এগুলোকে ইউএস ঘাঁটি বললেও ভুল হবে না, কারণ ইউএস চাইলে যে কোনোভাবে এই ঘাঁটিগুলো ব্যবহার করে চায়নার বাণিজ্য রুট বন্ধ করে দিতে পারে। তাই চায়না এই মালাক্কার উপর নিজেদের নির্ভরতা কমানোর জন্য বঙ্গোপসাগরে তাদের বাইপাস তৈরি করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে? চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পার্ট হলো মায়ানমারের কিয়াকফিউ ডিপ সি পোর্ট। চায়নার প্রায় 80% তেল মালাক্কা প্রণালী দিয়ে আসে, যা চায়নার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু এই কিয়াকফিউ পোর্ট পাইপলাইন ও রেলপথ দিয়ে ইউনান প্রদেশকে সরাসরি যুক্ত করে বঙ্গোপসাগরের সাথে, যার মাধ্যমে চীন সরাসরি বঙ্গোপসাগর থেকে জ্বালানি ও পণ্য আনতে পারবে। মূলত চায়নার লক্ষ্য এই পুরো ইন্দো প্যাসিফিক হার্টল্যান্ডকে পুরোপুরি ডমিনেট করে ওয়ার্ল্ড নাম্বার 1 পাওয়ারে আসা। এর জন্য চায়না বঙ্গোপসাগরের উপকূলবর্তী দেশ যেমন মিয়ানমার, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সহ বিভিন্ন সময় বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল ফান্ডিংস দিয়ে নিজেদের জায়গা করে নিতে চায়। 2020 সালে চায়না মিয়ানমারের সাথে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ সাইন করে। শ্রীলঙ্কার হাম্বানটোলা পোর্টও চায়না 99 বছরের জন্য লিজ নিয়ে রেখেছে।
চায়না বাংলাদেশকে 2টি মিং ক্লাস সাবমেরিন দিয়েছে এবং সেই সাথে চিটাগাং পোর্টের 70% শেয়ার। এ সব কিছুই চায়নার স্ট্রিংস অফ পিয়ার্স থিওরির অংশ, ডিপ্লোমেসি ফর ক্রিয়েটিং ডমিনেন্স। এবার আসা যাক আমাদের প্রতিবেশী দেশ ভারতের কাছে। চায়নার আধিপত্য কমাতে ভারত তাদের অ্যাক্ট ইস্ট পলিসি এর আন্ডারে বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট। ভারতের কলকাতা থেকে বঙ্গোপসাগর হয়ে মিয়ানমার ও উত্তর পূর্ব ভারতে যোগাযোগ স্থাপন করবে এই প্রজেক্ট। এদিকে 1360 কিলোমিটার দৈর্ঘ্য ইন্ডিয়া মায়ানমার থাইল্যান্ড হাইওয়ে তৈরি হচ্ছে, যেখান দিয়ে ভারত উত্তর পূর্বাঞ্চল দিয়ে মায়ানমার ও থাইল্যান্ডে সরাসরি বাণিজ্য পণ্য সরবরাহ করতে পারবে। এই দুই প্রজেক্টের দ্বারা ভারতের আর বাংলাদেশকে ঘুরে বাণিজ্য করতে হবে না, বরং সরাসরি বঙ্গোপসাগর হয়ে কলকাতা টু মিজোরাম বা মিজোরাম টু থাইল্যান্ড। ভারতে বঙ্গোপসাগরকে ঘিরে আছে গুরুত্বপূর্ণ 3টি পোর্ট: চেন্নাই, বিশাখাপত্তনম, হলদিয়া। এই সব বন্দরই বঙ্গোপসাগর নির্ভর। তাই ভারতের সমুদ্রপথে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো বা এশিয়ান কান্ট্রিগুলোর সাথে বাণিজ্য সম্পর্ক স্থাপনের প্রধান রুট হলো বঙ্গোপসাগর। এখন প্রশ্ন হলো, ইউএস এর জন্য এই ইন্দো প্যাসিফিক অঞ্চলটি ডোমিনেশন করতে বঙ্গোপসাগর ঠিক কতটা গুরুত্বপূর্ণ? আমেরিকার প্রয়োজন বোঝার আগে আমেরিকার স্বার্থ আর লক্ষ্যটা জানতে হবে। মূলত সমুদ্রপথে চায়না যেভাবে একের পর এক করিডোর তৈরি করছে, ইউএস এর লক্ষ্য এই সমুদ্রপথে চায়নার প্রভাব কমানো আর ভারত ও এশিয়ান দেশগুলোকে চীনের বিকল্প হিসেবে তুলে ধরা। বঙ্গোপসাগর হলো কানেক্টিং ব্রিজ, যেটা ভারত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরের মধ্যে একটি যোগসূত্র। কোয়াড, ইউএসএ, ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া এদের যৌথ সামুদ্রিক মহড়া বঙ্গোপসাগরে নিয়মিত হচ্ছে। মূলত এই 3 মহাশক্তির বঙ্গোপসাগরকে ঘিরে যেই মহাপ্রতিযোগিতা চলছে, তা বঙ্গোপসাগরকে সামনের দিনগুলোতে বিশ্বের জিওপলিটিক্যাল হাবে পরিণত করতে যাচ্ছে। হিয়ার এভরিওয়ানস টার্গেট ইজ ক্রিয়েটিং দ্য ডোমিনেশন, বাট হোয়াট অ্যাবাউট বাংলাদেশ? 2014 সালে বাংলাদেশ বনাম ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হয়, যেখানে বাংলাদেশ বঙ্গোপসাগরের আরও 19,467 বর্গ কিলোমিটার জায়গা পায়। এরপর থেকে বাংলাদেশের সমুদ্রসীমায় চলছে একের পর এক প্রজেক্ট, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হতে চলেছে মাতারবাড়ি ডিপসি পোর্ট। এতদিন বাংলাদেশের জন্য শুধু চারা রোপণ করা হয়েছে, যার ফল খাওয়ার সময় সামনের দিনগুলো। বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য কি কি নতুন দিগন্ত তৈরি করতে যাচ্ছে? এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় কি কি সুবিধা আসতে চলেছে বাংলাদেশের জন্য? আর বাংলাদেশের যুবকদের জন্য কি কি সম্ভাবনা অপেক্ষা করছে? এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আপনারা যদি আলাদা একটি ডিটেইল ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে রাখুন। আসলে আপনাদের রেসপন্সেই কিন্তু আমাদের মোটিভেশন। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভাইব বেঙ্গলের সাথে থাকুন।